নিউরোসার্জারিতে তোদের কিছু কিছু টপিক যেটা এমবিবিএস কারিকুলামে আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক অ্যানাটমি, সেকেন্ড হচ্ছে সিএসএফ সার্কুলেশন, হাইড্রোসেফালাস, আর কিছু বেসিক বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট টিউমার্স অফ ব্রেন, ঠিক আছে। আর বাকি পার্টটা ট্রমার মধ্যে, ঠিক আছে। বিভিন্ন রকমের যেগুলো এক্সট্রাডিউরাল, সাবডিউরাল বা ইন্টারপ্যারেনকাইম হেমাটোমা, এগুলো ট্রমার মধ্যে পড়ানো হয়েছে আগে পড়ানো। আর কিছু কিছু জিনিস ডিউ টু হাইপারটেনসিভ পার্টটা সেটা মেডিসিনে পড়ানো হয়, ঠিক আছে। তোদের নিউরোসার্জারির পার্টটা দুটো ক্লাসে হবে। আজকে যেটা পড়াবো, আজকে বেসিক সিএসএফ প্যাথোলজি অ্যান্ড সার্কুলেশন, আর হচ্ছে দিকে তোর হাইড্রোকেফালাস, কারণ হাইড্রোকেফালাসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওটাই তোদের একটু ডিটেলসে লাগে। এটা আজকে ক্লাসে হবে, নেক্সট ক্লাসে হবে আদার পার্টটা, ঠিক আছে। তো তোদের একটা কথা প্রথমে কয়েকটা জিনিস বলি। নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচারের ঝামেলার মধ্যে এখন যাচ্ছি না, তোদের বেসিক দেখ। হ্যাঁ, এইটা একটা এরকম স্যাজিটাল ট্রানজেকশন। হ্যাঁ, এটা হচ্ছে কমন জিনিস মনে আছে, কর্পাস ক্যালোসাম, রাইট। এই মাঝের জায়গাগুলো হচ্ছে ভেন্ট্রিকেলগুলো। হ্যাঁ, এটা আমাদের আপার পার্ট অফ ব্রেন, এটা হচ্ছে হাইন্ড ব্রেন কন্টেনিং সেরিবেলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে মিড ব্রেন, পন্স মেডালা, রাইট। এই যে জায়গাগুলো, হ্যাঁ, এইখানে আমরা যদি যদি আমরা সিএসএফ সার্কুলেশনটা দেখি, সিএসএফ সার্কুলেশনে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোথা থেকে প্রোডাকশন, কোন রুট দিয়ে যাচ্ছে, কোনখানে ড্রেন হচ্ছে, রাইট। নর্মালি আমাদের ব্রেনের যে কভার, দ্যাট ইজ মেনিনজেস, মেনিনজেসের কী কী পার্ট তুই বল গ্রিন, হোয়াট আর দ্য পার্টস অফ মেনিনজেস? মেনিনজেস, ইয়েস, ভেরি গুড, ঠিক আছে। কোন জায়গাটা দিয়ে সিএসএফটা যায়, কোনখানে থাকে? রাইট। তো এবার যদি আমরা দেখি সিএসএফ প্রোডাকশন কোথা থেকে হয়, কেউ জানিস? রাইট। ওকে, তো কোরয়েড প্লেক্সাস থেকে তৈরি হলো। এবার গল্পটা হচ্ছে, তাহলে একসাথে এর সাথে কিছুটা ফিজিওলজি বলি, কতটা করে তৈরি হয়, ঠিক? কতটা করে তৈরি হয়, একটা তো অ্যামাউন্ট আছে, তাই না? বল, এনিওয়ান, কেউ জানিস? সিএসএফ কতটা করে তৈরি হয়? কিরে, কেউ কি একটু পড়ে এসছিস না কিছু পড়ে আসিস নি? না, ওই ভ্যালুগুলো ঠিক নয়, ঠিক আছে। যাই হোক, শোন, এবার বলি কোরয়েড প্লেক্সাস থেকে তৈরি হলো, ঠিক আছে। তাহলে এবার কোথায় আসবে? ল্যাটারাল ভেন্ট্রিকেল। ল্যাটারাল ভেন্ট্রিকেলে কিভাবে এসে পৌঁছাবে? থ্রু রাইট, ফোরামেন মন্ডো, সেখান থেকে আসবে, এটা গেল ল্যাটারাল ভেন্ট্রিকেল। ওকে, ল্যাটারাল ভেন্ট্রিকেলে পৌঁছালো এই কোরয়েড প্লেক্সাসে, তো ল্যাটারাল ভেন্ট্রিকেল, ল্যাটারাল ভেন্ট্রিকেল থেকে ফোরামেন অফ মন্ড্রোতে থ্রু দিয়ে থার্ড ভেন্ট্রিকেলে পৌঁছালো, ঠিক আছে। তাহলে ল্যাটারাল ভেন্ট্রিকেল আর থার্ড ভেন্ট্রিকেলের জাংশনের রুটটা হচ্ছে থ্রু ফোরামেন অফ মন্ড্রো। ওকে, নেক্সট কিসের থ্রু দিয়ে যাবে? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, বা অনেকে বলে ফোরামেন অফ অ্যাকুইডাক্ট, রাইট। সেটা দিয়ে যাচ্ছে ফোর্থ ভেন্ট্রিকেল। ওকে, এবার কি হয়?
দুটো দিকে চলে যায়, দুটো সাইডে এসে যায়, ঠিক আছে, বোথ সাইডে, মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল। মিডিয়ালের নাম হচ্ছে এম ফর ম্যাজেন্ডি, এম ফর এম, ফোরামেন অফ ম্যাজেন্ডি, রাইট, আর এল ফোরামেন অফ লাস্কা। ঠিক আছে, এল ফর এল, ফোরামেন ল্যাটারালে হচ্ছে লাস্কা, মিডিয়ালে হচ্ছে ফোরামেন অফ ম্যাজেন্ডি। এইটা দিয়ে গিয়ে কোথায় গিয়ে পৌঁছায়? এবার ও ড্রেন করবে। ড্রেন করবে কিভাবে? ড্রেনটা করবে হচ্ছে, বল, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, ঠিক আছে, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস, মাঝে যে মোটা ভেনটা, রাইট, সুপিরিয়র স্যাজিটাল সাইনাস ড্রেন করবে, ঠিক আছে। কে অ্যাবজর্ব করবে? একটা জায়গা থেকে অ্যাবজর্ব হতে, এটা তো একটা বেসিক্যালি ব্ল্যাঙ্ক চ্যানেল, সেটা তো ডাইরেক্ট গিয়ে ভেনে ড্রেন হচ্ছে না, তাহলে তার অ্যাবজর্বেন্ট কম্পোনেন্ট থাকবে যে অ্যাবজর্ব করে ভেনে ড্রেন করবে, সেটার নাম কি? অ্যারাকনয়েড ভিলাই, ঠিক আছে। প্রত্যেকটা নাম খেয়াল রাখ, কারণ আছে এগুলো বলার। তাহলে কোরাইড প্লেক্সাস থেকে তৈরি হলো, থ্রু ল্যাটারাল ভেন্ট্রিকল গিয়ে ফোরামেন অফ মনরো দিয়ে থার্ড ভেন্ট্রিকল, সেখান থেকে অ্যাকুইডাক্ট ইয়ে দিয়ে আমাদের ফোরামেন অফ অ্যাকুইডাক্ট দিয়ে ফোর্থ ভেন্ট্রিকলে মিডিয়াল ল্যাটারালি ড্রেন হচ্ছে থ্রু ফোরামেন অফ ম্যাজেন্ডি আর ফোরামেন অফ লাস্কা, গিয়ে অ্যাবজর্ব করছে কে? অ্যারাকনয়েড ভিলাই, এবং সেটা ড্রেন করছে সুপিরিয়র স্যাজিটাল সাইনাসে। এটা হচ্ছে টোটাল সার্কেলটা, ঠিক। এবার তাহলে হলো, যদি বলিস প্রোডাকশান রেট কত, নর্মালি হচ্ছে 15 to 30 ml, ঠিক আছে, 15 to 30 ml। এবার গল্পটা হচ্ছে, যদি প্রোডাকশানের, সরি ml ডে বলছি, পার আওয়ার হবে, হ্যাঁ। তো এই যে প্রোডাকশান রেট, যদি কোনো কারণে প্রোডাকশান রেটটা যতটা হচ্ছে ততটা অ্যাবজর্ব হচ্ছে না, ঠিক, তখন তাহলে ভেতরে জমতে থাকবে, এটা একটা প্রবলেম। বা যেটা প্রোডাকশান হচ্ছে মাঝ রাস্তায় কোথাও ব্লক হচ্ছে, এটা একটা প্রবলেম, ঠিক আছে। এই প্যাথোলজিটাকে বেস করে হাইড্রোকেফালাসে আমরা যাব, ঠিক আছে। তাহলে এটা গেল হচ্ছে 50 to 30 ml পার আওয়ার হচ্ছে নর্মাল প্রোডাকশান রেট, ওকে। এবার ধর কোনো কারণে মেনিনজাইটিস যখন হয়, ঠিক আছে, মেনিনজাইটিস বা একটু মেনিনজাইটিস অনেক সময় কোরাইড প্লেক্সাসটা কী হয়, ওখানে এফেক্ট করে, ঠিক আছে, তাই তৈরি হচ্ছে না, সেটা একটা প্রবলেম। আর হয় অ্যারাকনয়েড ভিলাই যদি ব্লক করে, তাহলে অ্যাবজর্ব হচ্ছে না, তাহলে জমে যাবে, ঠিক। তো এইরকম কিছু অবস্ট্রাকশন ছাড়া নন অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাসে এইগুলো কারণের মধ্যে পড়ে, হ্যাঁ। এবার হচ্ছে আমরা একটা বেসিক প্যাথোলজি যেটা ট্রমাতে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমরা কী মাপি দেখবি যে সেরেব্রাল প্রেশারটা বেড়ে গেল কি কমে গেল, তাই তো, সেখানে একটা সমস্যা থাকে। সেইটা জানতে গেলে মোস্ট কমন হচ্ছে মনরো-কেলি ডক্ট্রাইন, ঠিক। এটার উপরে প্যাথোলজির উপরে দাঁড়িয়ে আছে অনেক কিছু। মনরো-কেলি ডক্ট্রাইন কি বলছে? স্কালের ভেতরের যে টোটাল ভলিউম, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। এর ভেতরে কি আছে? ব্রেন ম্যাটার আছে, ঠিক, বিভিন্ন ভেসেলস আছে, হ্যাঁ, আর ভেন্ট্রিকলস আছে, যার ভেতর সিএসএফ আছে। তাহলে তিনটে জিনিস, একটা হচ্ছে সিএসএফ আছে, ব্রেন ম্যাটার আছে, ব্লাড ভেসেল আছে। এই তিনটের রেশিও ঠিক থাকতে হবে। এরা নিজেদের রেঞ্জটা একটা কোনো ফিক্সড ভ্যালু নয়, এতে একটা রেঞ্জ আছে ভ্যারিয়েবল, যে এ কিছুটা কম্প্রোমাইজ হলে আর একজন ম্যানেজ করে দেবে, কিন্তু সেই রেটটা যদি বেড়ে যায়, ধর সিএসএফ যতটা আছে, কোনো কারণে সিএসএফ বাড়লো, খানিকটা বাড়লে কিন্তু বাকিরা অ্যাকোমোডেট করে নেবে, বা কোনো কারণে হাই প্রেশার হলে, ভেসেলের প্রেশার বাড়লে, ভেসেল ডিস্টেন্সান হলে বাকিরা অ্যাকোমোডেট করে নিল, যখন তো ওর ক্রিটিক্যাল পয়েন্ট এক্সিড করে গেল, তখন হয়ে যাবে প্রবলেম। কি, সে কোনো ভেসেল ফেটে গিয়ে অ্যানোরিজম তৈরি হতে পারে, বা এভি ম্যালফরমেশন হতে পারে, বা এটা বেড়ে গিয়ে সেরিব্রাল প্রেশার বেড়ে যেতে পারে, প্যারেনকাইমার প্রেশার দেবে, বা কোনো টিউমার থাকলে সে মাস প্রেশার দিয়ে বাকিগুলোকে কম্প্রোমাইজ করবে, ঠিক আছে। তাহলে গোটা গল্পটা এইটা, তিনটে জিনিস আছে, তিনটে জিনিসের মধ্যে কোঅপারেশন দরকার। যদি একজন গন্ডগোল করে যায়, তখন বাকিরা প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে। তাহলে জিনিসটা কীরকম?
এরপর তাহলে এদের যে ফিজিওলজিটা কি মেনটেন করতে হয়, সিপিপি সেরিব্রাল পারফিউশন প্রেশার ইকুয়াল টু মিন আর্টেরিয়াল প্রেশার মাইনাস ইন্টারক্রেনিয়াল প্রেশার, মানে যেটা সিএসএফ এর প্রেশারটা, ঠিক আছে। এইটা হচ্ছে পুরো মানে এর উপরে বেস করে পুরোটা দাঁড়িয়ে আছে। এবার মিন আর্টেরিয়াল প্রেশার মানে কি, যে সেরিব্রাল ভেসেলগুলো আসছে ব্লাড তার প্রেশার। আমরা মোটামুটি অন অ্যান অ্যাভারেজ এটা সিপিপিটা 55 to 65 অ্যাভারেজ মেনটেন করা হয়, ঠিক আছে। মিন আর্টেরিয়াল প্রেশার আমাদের কত জানিস? কত মিন আর্টেরিয়াল প্রেশারের ফর্মুলা কি? ভেরি গুড, ঠিক আছে। তাহলে যদি আমরা নর্মালি ধরি তাহলে কত হয়, আমরা 120/80 ধরা হয়, ঠিক। তাহলে ডায়াস্টোলিক প্লাস 1/3 পালস মানে আছে 40, ঠিক আছে। তাহলে এটা হলো মোটামুটি। আবার নিয়ার অ্যাবাউট হচ্ছে তোর, হ্যাঁ নিয়ার অ্যাবাউট 99, ঠিক আছে। অ্যাভারেজ এরকম 90 to 100 মেনটেন করা হয়, হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি। তাহলে সেই হিসাবে দাঁড়া গেলে কত দাঁড়াচ্ছে তাহলে অ্যাভারেজ, হ্যাঁ অনেক সময় 15 থেকে 22ও বলে, ঠিক। এবার এখানে গল্পটা হচ্ছে, আমরা যদি অ্যাভারেজ ধরি এটাকে 20 ধরলাম, ঠিক আছে, অ্যাভারেজ ধরছি 20। যদি এই প্রেশারটা লেস দ্যান 15 হয়ে যায়, ইন্টারসেরিব্রাল প্রেশার, ঠিক আছে, তার মানে কি ইন্টারসেরিব্রাল প্রেশার যদি হ্যাঁ লেস দ্যান 15 হয়ে যায়, তার মানে যে ওখানে ভেতরে প্রেশারটা অনেক কমে গেছে, সিএসের প্রেশারটা কমে গেছে, তাহলে কোনো একটা অবস্ট্রাকশন হচ্ছে। আর যদি প্রেশার বেড়ে যায়, তার মানে হচ্ছে ওর যে ট্র্যাক্ট, হ্যাঁ মানে প্রোডাকশানের দিক থেকে জমছে না, সিএসের প্রেশার কম, হ্যাঁ। বা অনেক সময় পোস্ট কী বলে, ধর অনেক এজেড পেশেন্ট যাদের ব্রেন সাঙ্কেন হয়ে গেছে, তাদেরও প্রেশার কম থাকতে পারে। বা ধর কারোর প্রেশার ড্রেনেজ হয়ে গেছে, সিভিয়ার তো ডিহাইড্রেশন, সেসব ক্ষেত্রে হতে পারে। আর বেড়ে যাওয়া মানে হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেশার বেড়ে গেছে, ঠিক। সেটা বেশিরভাগ ক্ষেত্রে সিপিপিতে কী হয়, যদি সেরিব্রাল পারফিউশন প্রেশার কমে যায়, মানে এর ভেতরে যে ব্লাড প্রেশারটা, সেটা যে ফ্লো, ঠিক আছে, সেই যে ফ্লোটা যদি একটা ক্রিটিক্যাল লেভেলের নিচে কমে যায়, তখন কি হবে, আমি সরি এটা ভুল বললাম, 25 যে ভ্যালুটা বলছি ওটা আলাদা জিনিস, ওটা হচ্ছে ব্রেনের ভেতরে যে ব্লাড ভেসেলটা আছে তার ফ্লো। তুই যদি, এটা তো আমি প্রেশার বললাম, আমি যদি সেরিব্রাল আর্টারির যদি ফ্লোটা দেখি, ফ্লোটা অ্যাভারেজ হচ্ছে 20 থেকে 25 ml, ঠিক আছে, পার মিনিট, ঠিক আছে। যদি এইটা লেস দ্যান 15 হয়ে যায়, তাহলে হবে কি, ওর ব্লাড যাবে কম, দ্যাট ইজ ইস্কেমিয়ার সাইন ডেভেলপ করবে। লেস দ্যান 10 যদি হয়ে যায়, দ্যাট উইল কজ ইনফার্ক্ট, ঠিক আছে। তাহলে এটা কিসের জন্য হতে পারে, একটা হতে পারে কম্প্রেশন ডিউ টু টিউমার, ঠিক আছে, একটা হতে পারে লং মানে এনলার্জিং হাইড্রোকেফালাস, ঠিক। আর কি হতে পারে, পোস্ট মেনিনজাইটিস, সেখানেও সেরকম, এই যে বললাম পোস্ট মেনিনজাইটিস ইনফেকশনের জন্য সিএসএফ প্রোডাকশন বাড়বে, সিএসএফ এর যে টার্বিডিটি বেড়ে যাবে, কারণ ওখানে প্রোটিন বা এগুলো বেড়ে যায়। তোরা এটা পেডিয়াট্রিক্সে বোধহয় পড়েছিস, হ্যাঁ, যে সিএসএফ ফাইন্ডিং কী পাওয়া যায়, রাইট, সেখানে প্রোটিন লেভেল বেড়ে যায়, হ্যাঁ। তো সেই যেই ডেন্সিটি বেড়ে যাবে, প্রেশার বেড়ে যাবে, তখন পেশেন্টের হবে মানে হেডেক অ্যান্ড আদার মেনিনজিজম যেটাকে বলে, ঠিক আছে। তার ফিচার্সগুলো কনভালশন হতে পারে, পেশেন্টের মানে ফেন্টিং হতে পারে, এগুলো হতে পারে, ঠিক। তো এটা গেল বেসিক ফিজিওলজি, ঠিক আছে। এবার মনরো-কেলি ডক্ট্রাইনটা মনে থাকবে তো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে এক্সামে এই শর্ট কোর্সে, শর্ট নোটে তোর হাইড্রোকেফালাসে শর্ট নোট আসতে পারে, বা ধর এই এক্সপ্লেন করলো যে মনরো-কেলি ডক্ট্রাইনের ওপরেই তোর যে ইয়েটা ব্রেন হার্নিয়েশন পড়েছিলি, মনে আছে তোদের ট্রমাতে একটা ছবি দেখিয়ে পড়িয়েছিলাম, কার্নিয়ান্স নচে গিয়ে ধাক্কা মারছে, ঠিক আছে। তারপর আরেকটা ছিল কি বল, একটা ব্রিদিংয়ের উপরে ছিল, হাইপোটেনশন, অ্যাবনর্মাল ব্রিদিং, একটা ট্রায়াড, কারো মনে আছে? সব ভুলে গেছিস। কুসিংস ট্রায়াড, যাই হোক। শোন, এবার তাহলে নেক্সট আসি আমি। সাউন্ড যাচ্ছে, অফ কী করে হয়ে গেল? ওকে, এটা লুজ কানেকশান হচ্ছে, এটা
নেক্সট আসছে তাহলে যদি আমরা হাইড্রোকেফালাস দেখি, হ্যাঁ হাইড্রোকেফালাসের গল্পটা কি হচ্ছে যে ব্রেনের ভেতরে হাইড্রোকেফালাস কথার মানে কি যে জল বেড়ে গেছে ব্রেনের ভেতরে, জল মানে সিএসএফ, রাইট? দেখো তো কোথায় লুজ হচ্ছে। তো হাইড্রোকেফালাস মানে হচ্ছে ব্রেনের ভেতরে সিএসএফ এর প্রেশার বেড়ে যাচ্ছে। এবার আমরা যদি দেখি যে এর প্যাথোলজিটা, এটা দুরকমভাবে হতে পারে এবং এর প্রেজেন্টেশন অ্যাডাল্ট এবং বাচ্চাদের ক্ষেত্রে দুরকম, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে কি, যেহেতু স্কাল বোনগুলো ফিউজ করে না, তাহলে আমরা একটা পেশেন্টের যদি বাচ্চার হাইড্রোকেফালাসের ফিচার্স থেকে কী কী পেতে পারি তার সাইন, যেহেতু ফিচার থাকে না, হেডের সার্কামফারেন্স মোর দ্যান নর্মাল চাইল্ড, এক নম্বর হেড সার্কামফারেন্স বেশি, ফিউজ যেহেতু হয়নি ওর ক্ষেত্রে মন্ডকেলি ডক্টরিনে যে গল্পটা ছিল টোটাল এরিয়াটা ফিউজ সেটা নয়, ও খানিকটা এক্সপ্যান্ড করতে পারে, ঠিক আছে? ওটা একটুখানি ওর এক্সেপশনের মধ্যে পড়ছে। একটা সেকেন্ড আর কি হতে পারে, কোথায় কোথায় এফেক্ট পড়তে পারে, একটা ওই যে বলো ওটা তো এনলার্জ, তুই যেটা বলছিস ফ্রন্টালি মানে বালজিং, এটা ফ্রন্টালটা সেটা তো এনলার্জমেন্টের জন্য, তাহলে কি হলো ডায়ামিটারটা সার্কামফারেন্সটা বড় হয়ে গেল এক। সেকেন্ড হচ্ছে ফন্টানেলিটা বাল্জ, নর্মালি কি থাকে ফন্টানেলি সমান থাকে বা স্লাইটলি ডিপ্রেস থাকে, সিভিয়ার ডিহাইড্রেটের বাচ্চার ফন্টানেলিটা ডিপ্রেস থাকে, আর হাইড্রোকেফালাস বা ইনক্রিজ ইন্টারসেরিব্রাল প্রেশার থাকলে ফন্টানেলি বাল্জ পাবো। তাহলে দুটো সাইন পেলাম। থার্ড কি পেতে পারি, আরও অন্য কোথাও এফেক্ট হতে পারে, কি পেতে পারি বল এনিওয়ান? হ্যাঁ আসছি, ওটা একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে প্যাপিলোএডেমা পেতে পারি, রাইট? চোখে প্যাপিলোএডেমা পেতে পারি, প্লাস সানকেন আই অ্যান্ড সানসাইন সাইন, মানে চোখটা উল্টে যায়, ঠিক আছে? ইভার্টেড অফ রোলিং অফ দ্য আইবলস, সানসেট সাইন, সরি সানসেট সাইন, মানে সূর্যাস্ত যে সূর্যের একটু দেখা যায় এরকম একটা চোখ, মানে নর্মাল গেজে চোখটা উল্টে যাওয়া, দ্যাট ইজ সানসেট সাইন। আর প্যাপিলোএডিমা কেন পাবো না, প্যাপিলোএডিমা নট ডিউ টু অপটিক নার্ভ, ভেসেলটা কম্প্রেশন হয়ে যাবে, ঠিক আছে? অপটিক আজমা ওখানে আর্টারিটা কম্প্রেস হয়ে গিয়ে প্যাপিলোএডিমাতে ভেসেল কম্প্রেস হলে তার যে জন্য ওখানে ইডিমা হবে, হ্যাঁ? ভেসেল কম্প্রেস হলে অবভিয়াসলি সে অপোজিট বাকি পার্টটা ভেসেলটা ডাইলেটেড হয়ে থাকবে, ডিস্টাল পার্টটা, সেখান থেকে ইডিমা হবে, দ্যাট ইজ কল্ড প্যাপিলোএডিমা। এবং যেটা আমাদের কর্নিয়া বলছি সরি রেটিনার ওখানে ভেসেলগুলো খুব প্রমিনেন্ট পাবো আমরা যখন আমরা চোখে দেখবো রেটিনোস্কোপ করে। আর নেক্সট কী হবে, অপটিক নার্ভ, অপটিক নার্ভের যে শীত আছে সেটা ডাইলেটেড হয়ে যাবে, ইডিমা হবে, ইডিমা অফ দ্য অপটিক নার্ভ শীত, ঠিক আছে? দ্যাট উইল কজ ব্লাইন্ডনেস, ঠিক? তো ট্রিটমেন্ট পার্টে গিয়ে এগুলো আরও অনেক কিছু বলবো, হ্যাঁ? তো এবার হাইড্রোকেফালাস যদি আমরা অ্যাডাল্ট বা যাই হোক পেডিয়াট্রিকে যে দেখি, বেসিক্যালি দু টাইপ, ওয়ান ইজ কমিউনিকেটিং, অ্যানাদার ইজ নন কমিউনিকেটিং। মানে কি, নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস মানে হচ্ছে এই যে ল্যাটারাল থার্ড এলো, ফোর্থ এলো, এদিকে যে সার্চ হচ্ছে, এই যে রাস্তাটা ভেন্ট্রিকাল যে রাস্তাটা কোথাও একটা ব্লক আছে, ঠিক আছে? নন কমিউনিকেটিং মানে টোটাল কমিউনিকেশন অফ দ্য এন্টায়ার সিএসএফ সার্কুলেশন পাথওয়ে কোথাও যদি ব্লকেজ থাকে দ্যাট ইজ নন কমিউনিকেটিং, কমিউনিকেশনটা কোথাও ব্রেক হয়েছে, দ্যাট ইজ নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। কী হতে পারে, কোনো ইনফেক্টেড থ্রম্বাসের জন্য হতে পারে, হ্যাঁ, টিউমারের জন্য হতে পারে, আর কি হতে পারে, ওই যে তোর পোস্ট টিউবারকুলাসের জন্য ফাইব্রোসিস হয়ে যায়, টিউবারকুলার মেনিনজাইটিস, ঠিক আছে? এতে হয়। এইগুলো হচ্ছে গেল কমনলি নন কমিউনিকেটিং। কমিউনিকেটিং মানে কি, এই রাস্তাটা সব ঠিক আছে, এর মাঝে কোথাও ব্লক নেই, স্টিল হাইড্রোকেফালাস। তাহলে কি ভাবতে পারি, কারণ এক হচ্ছে যেখানে তৈরি হচ্ছিল, কোথায় তৈরি হচ্ছিল, কোরাল প্লেক্সাস, সেইখানে কোনো প্রবলেম, আর এক নয় ভিলাই ব্লক হয়ে গেছে, অ্যাবজর্ব করতে পারছে না, সেখানে প্রবলেম, ঠিক আছে? কি একটা হতে পারে, এর কজ হচ্ছে কিছু ভাইরাল ডিজিজ আছে, যেখানে এরকম কোরাল প্লেক্সাস ব্লক হলো। সেকেন্ড কি হতে পারে, থ্রম্বোসিস অফ ইয়েগুলো সাইনাস, ভেনাস সাইনাস, যেখানে গিয়ে ফাইনাল ড্রেন হচ্ছে, সেই ভেনে যদি থ্রম্বোসিস থাকে তাহলে সেখানে গিয়ে ড্রেন হবে না, তাহলে বাকি পার্টটা জমতে থাকবে, দ্যাট ইজ অ্যানাদার কজ অফ কমিউনিকেটিং হাইড্রোকেফালাস, ঠিক আছে? তো এই গেল দুটো জিনিস। তাহলে দুটোর ক্ষেত্রে আমাদের প্রবলেমটা কি, ভেতরে আমরা যখন সিটি স্ক্যান বা কিছু করে দেখবো আমাদের ভেন্ট্রিকালগুলো এত বড় বড় ডাইলেটেড হয়ে আছে, যেটা কম্প্রেস করবে প্যারেনকাইমাকে, প্যারেনকাইমা কম্প্রেস করলে কী হবে, তা সেই রিলেটেড নার্ভ রিলেটেড প্যাথোলজিগুলো হবে, ঠিক আছে? বাচ্চার ডিজিনেস মানে হবে, তার ডেভেলপমেন্ট কম হবে, তার ব্রেনের ম্যাচুরিটি কম হবে, অবভিয়াসলি হেডেক হবে,
ঠিক, এবং আদার যে সাইনগুলো বললাম সেগুলো হবে। তাহলে আমাদের কি উপায়, বেশি জল জমছে বের করে দেবো, রাইট? একটা একটা করে আসি। আমাদের এটাকে ডায়াগনোসিস করার একটা উপায় হচ্ছে অবভিয়াসলি ইমেজিং, সিটি স্ক্যান, ঠিক আছে? আর কি, সিএসএফ স্টাডি, ঠিক, যে কোনো ইনফেক্টেড কোনো মেনিনজাইটিস রিলেটেড কিছু আছে কিনা, বা সেখানে কোনো হিমাটোমা হয়ে আছে কিনা, যে ওখান তোমাদের ব্লাড মিক্স আসছে, ঠিক আছে? এবার প্রবলেমটা হচ্ছে ধর কমিউনিকেটিং হাইড্রোকেফালাস যেখানে এতটা ডাইলেটে আছে, সেখানে আমি খানিকটা যদি বের করে টেস্ট করতে যাই, এক হচ্ছে আমার ডায়াগনস্টিক পারপাসে কাজে লাগবে, অ্যান্ড অবভিয়াসলি থেরাপিউটিক পারপাসে কাজে লাগবে। খানিকটা বেরিয়ে গেলে ওর প্রেশারটা কমবে, আরাম পাবে, ঠিক আছে? তো আমরা যদি ওটাকে বের করি, হ্যাঁ, সেখানে আমরা কি ফাইন্ডিং পাবো, যেখানে কমিউনিটি হাইড্রোকেফালাস বড় ডাইলেটেড হয়ে আছে, আমি যখন পেশেন্টের কী করা হয়, যে নিডেলটা দিয়ে লাম্বার পাংচার করা হয়, হ্যাঁ, আর অনেক লাম্বার পাংচার হচ্ছে ইজিয়েস্ট মেথড। লাম্বার পাংচার নিডেলে যে ভেলোসিটিতে মানে ড্রপ করে শেষে পড়ে, নর্মাল দেখবি তোরা স্পাইনাল অ্যানাস্থেসিয়া ওদিকে ওটিতে গিয়ে দেখিস, দেখবি যখন স্পাইনালটা দেয় অ্যানাস্থেসিয়া দেয়, টপ 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 পড়ে সিএসএফটা পড়ে। কিন্তু যদি ওটা র্যাপিডলি স্পিডে পড়ে তাহলে কি, তার মানে ভেতরে প্রেশার বেশি আছে, ঠিক? তো সেই জন্য যখন ওটা করা হয় লাম্বার পাংচারে, ওই নিডেলের সাথে একটা ট্রান্সডিউসার থাকে যেটা প্রেশার মনিটরিং ট্রান্সডিউসার। সে প্রেশারটা মানে কী হচ্ছে, ইয়ে পড়ে মানে পাংচারের পরে যে ইজেকশন প্রেশার, ঠিক আছে, যে আমরা যখন নিডেলটা পাংচার করা হলো তার সাথে প্রেশার মনিটর থাকলে কী হবে, কোন ভেলোসিটিতে কোন ফোর্সে ও বেরোচ্ছে সেই প্রেশারটা মেনটেন করতে পারবে, বা ভেলোসিটিটা মেনটেন করতে মানে মনিটর করতে পারবে। সেটা বেশি মানে আমরা বুঝলাম হ্যাঁ ওর ভেতরে প্রেশার বেশি। নেক্সট হচ্ছে ফ্লুইডটা কালেক্ট করে তার রিপোর্ট করা হবে, সে রুটিন এক্সামিনেশন করা হলো, বায়োকেমিক্যাল বা তার কালচার স্টাডি করা হলো, কোনো ইনফেকশনের সোর্স আছে কিনা, এটা একটা কজ সুবিধা হবে। সেকেন্ড হচ্ছে কিছুটা থেরাপিউটিক, সে খানিকটা আরামও পাবে, ঠিক আছে? তাহলে আরাম পাচ্ছে যখন, মানে তার নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস, ও ড্রেনেজ ইজ দ্য ট্রিটমেন্ট, ঠিক? তাহলে ওখানে একটা ড্রেনেজ সিস্টেম করেছে, এক্সটার্নাল ড্রেনেজ হবে একটা, এবং সেটা একটা রেগুলেশন করা থাকে যে আমি সারাদিনে এতটা অ্যামাউন্ট বা ঘন্টায় এতটা অ্যামাউন্ট ড্রেন হবে, কারণ পুরো ট্যাপ খুলে দিলে সব বেরিয়ে গেলে তো ব্রেন সাঙ্ক করে পেশেন্ট মারা যাবে। সো ওটা কন্ট্রোল ডিভাইস থাকে যে স্লোলি কতটা এক্সটার্নাল ড্রেনেজ করতে পারে, তাহলে একটা ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে এক্সটার্নাল ড্রেনেজ, ঠিক আছে? নেক্সট হচ্ছে শান্ট, ঠিক? এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেনেজ মানে কি, ওইটার মধ্যে ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া থাকলো নিডেলে সাবঅ্যাগনাস স্পেস থেকে, সেখান থেকে বেরোচ্ছে, এটা একটা অপশান। সেকেন্ড হচ্ছে শান্টিং প্রসেস। কীভাবে শান্টিং হয়, ওই চ্যানেলে মানে যে ক্যাথেটার টিপটা যাবে সেটা যাবে হচ্ছে আমাদের লাম্বার ক্যানেলের মধ্যে দিয়ে গিয়ে ওটা আমাদের ভেন্ট্রিকেলে যাবে, বা ডিরেক্টলি বারল করে ব্রেনের কাছ থেকে ওখানে ব্রেনের ভেন্ট্রিকেলের টিপটা গিয়ে পৌঁছাবে। জেনারেলি থার্ড ভেন্ট্রিকুলার বেসের ওখানে গিয়ে টিপটা দেওয়া থাকে, ল্যাটারাল আর থার্ড ভেন্ট্রিকুলার বেসে, সেখানে টিপটা থাকবে, এবং সেখান থেকে কন্ট্রোল ডিভাইসে কতটা শান্টিং হবে সেই হিসাবে সরু ক্যাথেটার দেওয়া থাকে, এবং সেটা সাবকিউটেনিয়াসলি টানেলিং করে পেরিটোনিয়ামের মধ্যে ড্রেন করে দেওয়া হয় পেটের ভেতরে, ঠিক? এক্সট্রা সিএসএফ যেটা আছে সেটা আমাদের পেটের ভেতরে, তাহলে কোথা দিয়ে কোথায় গেল, ব্রেন থেকে পেটে গেল, তাহলে তার নাম কি, ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্ট, রাইট? বোঝা গেছে গল্পটা? নেক্সট হচ্ছে এটাতে আমরা প্লুরাল ক্যাভিটিতেও করতে পারি, ভেন্ট্রিকুলার প্লুরাল শান্ট, ঠিক আছে, আর ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট, এরকম শান্টিংগুলো হয়। এছাড়া এক্সটার্নাল ডিভাইস আর একটা হয় যেটা হচ্ছে মানে এন্ডোস্কোপিক ডিভাইস। কি করা হয়, এন্ডোস্কোপিকভাবে ওয়েতে মানে বারল করে ছোটো এন্ডোস্কোপিক ওয়েতে গিয়ে ভেন্ট্রিকুলার ওখানে ড্রেনেজ করে দেওয়া হলো, মানে লাম্বার দিয়ে না করে, হ্যাঁ, যেটা এক্সটার্নাল ড্রেনেজ প্রথমে বললাম কি লাম্বারের রিজিয়নে ঢুকিয়ে ওটা ড্রেন করে দেওয়া হয়, সেটা ডিরেক্টলি ভেন্ট্রিকুলারের মধ্যে গিয়ে ড্রেন করে দেওয়া হলো, কিন্তু ওখানে যেটা ড্রেন ব্লকের চান্স বেশি এবং রেকারেন্স বা ফেলিওরের চান্সও বেশি। এবার যখন শান্টের কথা এলো, মোস্ট কমন যে শান্টটা তাহলে কী হলো, ভিপি শান্ট, ভেন্ট্রিকুলার পেরিটোনিয়াল শান্ট। এর প্রবলেম কি বুঝতে, পেরিটোনিয়াম মানে অ্যাবডোমেনের ভেতরে, পেরিটোনিয়াম হচ্ছে খুবই একটা এমন একটা অর্গান যে খুব ইজিলি এক্সটার্নাল ফ্লুইড অ্যাবজর্ব করতে পারে, এবং ওর ইমিউনিটিও প্রচুর হাই, ও ইনফেকশনকে সহজে, যে আমাদের মানে খুব সহজেই কিন্তু কারো পেরিটোনাইটিস হয়ে যায় না, অত সহজ নয় ইনফেক্টেড মেটেরিয়াল পেটে না পড়লে, বা এই যে পোস্ট অপারেটিভ আমরা এত নাড়াঘাটা করছি, ধোয়াধুয়ি করছি, ঠিক আছে, এক্সটার্নালি এত কিছু কাটে করছি, পেরিটোনাইটিস হচ্ছে না। পেরিটোনিয়ামের অসাধারণ পাওয়ার অ্যাবজর্ব করার, ঠিক আছে, ডিউ টু লার্জ সারফেস অ্যান্ড সিঙ্গেল লেয়ার সেল। পেরিটোনিয়াম ইজ এ সিঙ্গেল লেয়ার সেল, টোটাল পেরিটোনিয়ামটা, ঠিক আছে। তো সেখানে যখন যাচ্ছে তো কোথাও একটা চান্সেস থাকছে মাইল্ড ইনফেকশন যাওয়ার। সো ইনফেকশন ইজ দ্য মোস্ট কমন কমপ্লিকেশন অফ ভিপি শান্ট। সেকেন্ড হচ্ছে শান্ট ব্লকেজ, ঠিক আছে। তো এই দুটো কমপ্লিকেশন শান্ট মানে ইনফেকশনের চান্স মোস্ট কমন, মানে আপ টু 97%, সরি মোর দ্যান 70% অফ চান্সেস অফ ভিপি শান্ট ইনফেকশন অকার্স উইদিন 1 month,
ঠিক আছে, তার মানে কি কোথাও প্রসিডিওরে ফল্ট হয়েছে, মানে স্টেরিলিটি কোথাও একটা ব্রিচ হয়েছে। সো প্রথম ইনিশিয়ালি 1 মান্থের মধ্যে 70% চান্স থাকে ভিপি ইনফেকশন হওয়ার। যদি 1 মান্থ বা ওই টাইমটা ইনফেকশন না হয়, জেনারেলি 3 to 5 ইয়ার্স মোটামুটি চলে যায়। তারপরে অনেক সময় আবার চেঞ্জ করতে হয়, মেনলি ডিউ টু ক্যাথেটার ব্লকেজ, কারণ খুব সরু চ্যানেল ব্লক ক্যাথেটার, সেখানে ওই ফ্লুইডটা যেতে যেতে কোথাও হতেই পারে কোনো ছোটো ক্লটস আছে বা ধর ছোটো কোনো ইনফেকশনের ফোসাই আছে, সেটা ব্লক হয়ে গেল লং টাইম থাকতে থাকতে, হতেই পারে। কারণ প্লাস ওর মধ্যে মিনিমাল অ্যামাউন্ট প্রোটিন, মিনিমাল অ্যামাউন্ট ক্লোরাইড এবং কার্বোহাইড্রেট কিন্তু নর্মাল সিএসএফেও থাকে, নর্মাল সিএসএফ কম্পোজিশন, সো সেটা ক্লগ করে ব্লক হয়ে যেতে পারে। সো ভিপি স্যান্ড ব্লকেজ ইজ সেকেন্ড কমপ্লিকেশন। ফার্স্ট কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন, সেকেন্ড হচ্ছে ব্লকেজ। সেক্ষেত্রে চেঞ্জ করতে হয়। চেঞ্জ করলে কি হয়, ওইটাকে বের করে দেওয়া হলো, টেম্পোরারি অনেক সময় একটা জাস্ট ডিভাইস লাগিয়ে দেওয়া হলো এক্সটার্নালি ড্রেনেজের জন্য। আফটার কারেকশন অফ দ্য ইনফেকশন, মানে সিএসএফ স্টাডি করে দেখা গেলো হ্যাঁ আর কোনো ইনফেকশন নেই, তখন নতুন একটা লোকেশনে আর একটা শান্ট প্লেস করা হলো এবং এটা খুলে দেওয়া হলো। বোঝা গেল? এটা হলো হাইড্রোগ্রাফার ট্রিটমেন্ট। এবার গল্পটা হচ্ছে, ধর তুই যে বললি যে স্যার আমি তো এতটা ড্রেন করে পেশেন্টকে আরাম করছি, কিন্তু নন কমিউনিকেটিং থাকে, তো নন কমিউনিকেটিং এইখানে ব্লক আছে, এইখানটা ফুলে আছে, এইখানটা চুপসানো। আমরা তো লাম্বারে এখানে যদি সিএসএফটা ড্রেনে ঢুকিয়ে দিলাম, এখানে যেটুকু সেটাও ড্রেন করে, তাহলে কী হলো, ওইখানে তো আরও সিএসএফ কমে গেল, তাহলে ব্রেন হার্নিয়েশন হওয়ার ভয়। ঠিক আছে, সো সেখানে কিন্তু ওইভাবে হবে না, সেক্ষেত্রে সিলেক্টিভ এরিয়া ড্রেনেজ করতে হবে। সো ওইখানে এন্ডোস্কোপিক ড্রেনেজ বা ডিরেক্টলি এই জায়গাটার সাথে শান্টিং। বুঝে গেছে? তাহলে সিএসএফ স্টাডি বা সিএসএফ টেম্পোরারি ড্রেনেজটা ইউজফুল ফর কমিউনিকেটিং বাট নট ফর নন কমিউনিকেটিং। বোঝা গেল? কারো কনফিউশন আছে কিছু? ঠিক আছে, কি হ্যাঁ কেন আমরা তো কোথায় দিচ্ছি, কি বললাম যে ক্যাথেটারটা প্রক্সিমাল ক্যাথেটারটা কোথায় প্লেস করা হয়? হ্যাঁ, নিচে আর একটা যে সাবকিউটানাস টানেলিং গিয়ে পেটের ভেতর পেরিটোনিয়ামে ড্রপ ড্রপ পড়বে। পেটের ভেতর কি পড়বে, তাতে অসুবিধা কিছু নেই, পেটের ভেতর তো স্টেরাইল। হ্যাঁ, সিএসএফও ধর স্টেরাইল আছে, কারণ তো ইনফেক্টেড কন্ডিশন নয়, সিএসএফ ওইটা গিয়ে ওখানে ড্রেন হবে। নন কমিউনিকেটিং তো বললাম, তোর ধর ব্লকেজটা এখানে আছে, এইখানটা তো ব্লক নেই, এইখানটা তো জমছে, এইখানটা হাইড্রোকেফালাস হয়ে গেছে, ফুলে গেছে, এ তো বেরোতে পারছে না, এই জায়গাটা থেকে ড্রেনেজটা করব। হ্যাঁ, নিচেরটা তো এমনিই শুকনো। ঠিক আছে, আর ধর আরেকটা কজ কী বলেছিলাম নন কমিউনিকেটিংয়ের, যে ভেনাস সাইনাস থ্রম্বোসিস, রাইট? তো ভেনাস সাইনাস যদি থ্রম্বোসিস হয়, সেটাকে থ্রম্বোলাইসিস অর স্টেন্টিং সেটা করা যেতে পারে, যেটা সুপিরিয়র স্যাজিটাল সাইনাস ব্রেনে, যেখানে গিয়ে ফাইনালি সিএসএফ ড্রেন হচ্ছে, সেটা ব্লক হয়ে গেলে সেট ব্লকটাকে ঠিক করতে হবে, যেখানে ব্লক আছে সেটাকে ঠিক করতে হবে বা এক্সটার্নালি ড্রেনেজ করে দিতে হবে। এবার গল্পটা হচ্ছে তো নন কমিউনিকেটিং, এই যদি কমিউনিকেটিং হাইড্রোসেফালাস মাঝে কোথাও ব্লক নেই, ওপরে তৈরির জায়গাটা তৈরি হচ্ছে, নিচে অ্যাবজর্বের জায়গাটা কাজ হচ্ছে না, তাহলে তুই সেখানটা তো চেঞ্জ করতে পারবি না, তোকে তখন কন্টিনিউয়াস ওই শান্ট করে রাখতে হবে, যেটা দিয়ে এক্সট্রা পার্টটা ড্রেন হয়ে যাবে সব সময়। বোঝা গেছে? ক্লিয়ার তো? কনফিউশন থাকলে জিজ্ঞেস কর, কারণ বাড়িতে গিয়ে এসে মুখস্থ করে মাথায় কিছু ঢুকবে না। এটা গেল। এবার তাহলে কিছু এর ভ্যারিয়েশন আছে, ঠিক? এটা তো গেল নর্মালি কমিউনিকেটিং আর নন হাইড্রোকেফালাস। তাহলে আলাদা কি আছে এখানে? দুটোই একটা জিনিস তো কমন, যে ব্রেনের ভেতরে প্রেশারটা বেড়ে যাচ্ছে ডিউ টু হাইড্রোকেফালাস। তাহলে আর একটা অ্যাবনর্মাল জিনিস কি? নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, ঠিক? সিএসএফ প্রেশার বেশি নয়, ঠিক আছে, সেখানেও হাইড্রোকেফালাস হতে পারে। তুই দেখলি কীভাবে? ইট ইজ এ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন, মানে দেখছি সবই তো ঠিক আছে, কোনো এরম কোনো অসুবিধা কিছু নেই, তাহলে হচ্ছে কেন, ব্লক কোথাও নেই, তখন তার কারণ খুঁজতে হবে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। আমরা দেখেছি কমনলি তার কজ হিসাবে ওল্ড সাবঅ্যারাকনয়েড হিমারেজ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে তোর ইয়ে হতে পারে, কী বলে ওটাকে, পুরনো হেড ইঞ্জুরি, ঠিক আছে, সিকুয়েলি অফ মেনিনজাইটিস, মানে ওই আমাদের মেনিনজাসের যে পর্দাগুলো ভেতরে সাবঅ্যারাক লেভেলে ধর ইনফ্লামেশন ঠিক হয়ে আছে, যে কারণে প্রপার অ্যাবজর্পশন হচ্ছে না, যে রেটে প্রোডাকশন হচ্ছে সেই রেটে অ্যাবজর্পশন হচ্ছে না, সেটা একটা কজ। পুরো ব্লক নেই, কোনো তো কমিউনিকেশন পুরো আছে, পুরোপুরি ব্লক নেই, খানিক খানিক অ্যাবজর্পশন হচ্ছে, যে কারণে ওই ওর যে ভেতরের যে প্রেশারটা, ইন্টারক্যারেবল প্রেশারের যে রেঞ্জ, ঠিক আছে, ধর আমি বললাম কত রেঞ্জ তোকে, 15 থেকে 22, সেই রেঞ্জের মধ্যেই থাকছে, হয়তো 20 থাকছে, 21 থাকছে, 22 থাকছে, মানে হাই থাকছে না, বাট ওইটার যে কারণে কি কম্প্রোমাইজ হচ্ছে, মানে ব্রেন কী করে, এটা তো ক্যাপাসিটেন্স আছে, ধর এর ভেতরে প্রেশারটা অতিরিক্ত বাড়লে এ কম্প্রোমাইজ হবে, কিন্তু ওর রেঞ্জের মধ্যে থাকলে এ যেটুকু কম্প্রোমাইজ হবে সেটাতে টিপিক্যালি যে প্রেশার বেড়ে যাওয়ার গল্পটা সেটা আসছে না, নর্মাল রেঞ্জের মধ্যে থাকছে সিএসএফ প্রেশার, স্টিল হাইড্রোকার্বনটা কন্টিনিউয়াসলি প্রেশারটা হালকা বেশি থাকার জন্য ডাইলেটেড হয়ে যাচ্ছে,
ঠিক আছে, তো তার কজ হিসেবে কি একটা হচ্ছে ওল্ড সাবঅ্যাকুইনাল হেমারেজ, ওল্ড মেনিনজাইটিস বা ওল্ড হেজিনরি ট্রমা, বা ঠিক আছে, এইগুলো হচ্ছে কজ। এক্ষেত্রে একটা জিনিস পাওয়া যায়, একটা ট্রায়াড বলে, কি জিনিস পাওয়া যেতে পারে নর্মাল প্রেসার হাইড্রোকেফালাসের ক্ষেত্রে? এনপিএইচ, এক হচ্ছে গেট ডিস্টারবেন্স, পেশেন্টকে যদি একটা লাইন ধরে হাঁটতে বলে সে হাঁটতে পারবে না, যেটা তোর নিউরোলজি সাইনে পড়েছিস যে সেরিবেলামের রিলেটেড প্রবলেম হলে সে সোজা হাঁটতে পারবে না, বেকেটেরে হাঁটবে, দ্যাট ইজ গেট ডিস্টারবেন্স, এক নম্বর। সেকেন্ড হচ্ছে কি ইনকন্টিনেন্স, ঠিক আছে, আর কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, মানে তোর সব কিছু ঠিক মতো সে দিন রাত নাম কোথায় থাকি বাড়ি এগুলো ঠিক মতো অ্যারেঞ্জ করতে পারে না, দ্যাট ইজ চিনতে পারে না, বুঝতে পারে না, হিসেব মেলাতে পারে না, দ্যাট ইজ কগনিশনের ইম্পেয়ারমেন্ট, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ইনকন্টিনেন্স, গেট ডিস্টারবেন্স, এটা ট্রায়াড অফ নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, ঠিক আছে। এখানে ওই ড্রেনেজ, এক্সটার্নাল ড্রেনেজই হচ্ছে, মানে ভেন্ট্রিকুলার পেরিটোনাল শান্ট হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক আছে, এটা গেল। আর একটা হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, মানে কোনো কারণ নেই, তুই ধর এই কারণ খুঁজলেই পেলি না, কমিউনিকেটিংয়ের কারণ খুঁজলেই পেলি না, নন কমিউনিকেটিংয়ের কারণ খুঁজলেই পেলি না, কিছুই পাচ্ছিস না, অথচ ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন আছে, প্রেশার বেশি, ঠিক আছে, সিএসএফ প্রেশার করতে গিয়ে দেখছিস মোর দ্যান 25, মাপতে সিএসএফ প্রেশার মোর দ্যান 25, পেশেন্টের সাইন আছে, মাথা যন্ত্রণা আছে, সব কিছু আছে, ফিচার্স, এভরি ফিচার্স অফ হাইড্রোকেফালাস ইজ প্রেজেন্ট ইভেন ইফটার ইমেজিং, বাট নো কজ ইজ ডায়াগনোসড, কোনো কজ পাওয়া যাচ্ছে না, দ্যাট ইজ ইডিওপ্যাথিক। সো তার নাম হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন। আগের দিনে এটার নাম ছিল বিনাইন ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন বলতো, বাট নতুন বইগুলোতে নামটা চেঞ্জ হয়ে গেছে, বিনাইন টার্মটা উঠে গেছে, ঠিক আছে, তো তার নাম হচ্ছে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের অপশান কি কি করা যেতে পারে? একটা হতে পারে আমাদের ওই সিএসএফ প্রোডাকশন কমানোর ব্যবস্থা করা, কি ড্রাগ অফ চয়েস অ্যাসিটাজোলামাইড, অ্যাসিটাজোলামাইড দিলে সিএসএফ প্রোডাকশন কমবে। সেকেন্ড হচ্ছে ভিপি শান্ট ইজ অ্যান অপশন অবভিয়াসলি, আর ওই এন্ডোস্কোপিক প্রসিডিওর যেটা বললাম, এমার্জেন্সি হলে বারোল করে এন্ডোস্কোপিক প্রসিডিওর করে খানিকটা ড্রেনেজ করা, ফলোড বাই শান্টিং। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু অলওয়েজ সিএসএফ যে ইজেকশন প্রেশারটা মোর দ্যান 25 হবে, ঠিক। ম্যানিটলের ট্রমাতে ফাংশন আছে, কি দরকার যে ওইখানে ম্যানিটলের গল্পটা কি, ম্যানিটল হচ্ছে হাইগ্রোস্কোপিক অ্যাকশন, একটা হায়ার মানে এমন একটা ফ্লুইড ম্যানিটল যার হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অনেক বেশি, মোর দ্যান ব্লাড অর এনি আদার ফ্লুইড, সো ওইটা দিলে কী হবে, এক্সট্রাটা অ্যাবজর্ব করে নেবে, আমাদের ব্লাডে যেটা ম্যানিটল দিলে কী হবে, ব্লাড ওখানে যেটা পৌঁছাচ্ছে তার ডেন্সিটি বাড়বে, সো এক্সট্রা ইডিমাকে প্রিভেন্ট করবে, দ্যাটস অল, এর বেশি কিছু নয়। অ্যান্ড অবভিয়াসলি এই সমস্ত যতগুলো জিনিস বললাম তার ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ইজ এনি সর্ট অফ ব্রেন টিউমার বা ওল্ড ব্রেন অ্যাবসেস, ঠিক আছে, সো সেইটা ট্রিটমেন্ট করতে হবে। যদি ব্রেন টিউমার থাকে অবভিয়াসলি আর সার্জারি ছাড়া কোনো অপশান নেই, বা স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি হোয়াট এভার, যে ধরনের টিউমার হোক তার ট্রিটমেন্ট ওয়াইজ সেটা না করলে অবস্ট্রাকশনটা রিলিফ হবে না। সো হাইড্রোকেফালাসের যদি টিউমার কজ হয় তো টিউমার ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, ফলোড বাই আদার শান্টিং আর হোয়াট এভার, ঠিক আছে। তাহলে ইডিওপ্যাথিক, তা দুটোর আলাদা টাইম শুনলি, একটা কি শুনলি নর্মাল প্রেশার হাইড্রোকেফালাস, আর একটা ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, ঠিক আছে, আইআইএইচ। নর্মাল প্রেশার হাইড্রোকেফালাসে হচ্ছে প্রেশারটা নর্মাল, তার সাথে হাইড্রোকেফালাস ডেভেলপ করছে, ঠিক আছে, আর ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন হচ্ছে ওর হাই প্রেশার হাইড্রোকেফালাস, বাট কোনো কজ পাওয়া যায়, ডেফিনেট কজ পাওয়া যায়নি, সেখানে এটা হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক আছে। এইগুলো গেল এই পার্টটা। আর একটা জিনিস ছোট্ট করে বলবো, এই প্যাপুলার যেটা হয়েছিল সেখানেও অ্যাসিটাজোলামাইড ইউজ করা হয় ট্রিটমেন্ট। আর যদি অপটিক নার্ভের শীতে ডাইলেট হয়ে যায়, অপটিক নার্ভ শীত ডাইলেট হয়ে যায় ডিউটি ইডিমা, সেক্ষেত্রে কী ট্রিটমেন্ট অফ চয়েস, ফেনিট্রেশন অফ দ্য নার্ভ শীত, নার্ভ শীতে ছোটো ছোটো ফুটো করে দেওয়া হয়, এগুলো সবই এন্ডোস্কোপিক সার্জারি, হ্যাঁ, ঠিক আছে, সেখানে ফুটো করে দিয়ে কী হবে, ইডিমা ফ্লুইডটা ড্রেন আউট হয়ে গেলে নার্ভটা বেঁচে যাবে, ঠিক আছে। মোটামুটি এর বাইরে, এই টপিকের বাইরে কিছু আসবে না। আইদার হাইড্রোকেফালাসে কোনো একটা থেকে শর্ট নোট দিতে পারে, ঠিক আছে, একটা দিতে পারে তোকে এই যে বললাম সিএসএফ সার্কুলেশন কিন্তু মানে খুব ফেভারিট কোশ্চেন শর্ট নোট হিসাবে, ঠিক। হাইড্রোকেফালাস একটা শর্ট নোট হিসাবে ইম্পর্টেন্ট, সিএসএফ প্রেশার। আর এরকম দিতেই পারে যে যেমন একটা করে কোশ্চেন এবারে দেখলাম এক্সপ্লেন হয়, ঠিক আছে, 5 নম্বর করে 4টে করে কোশ্চেন ছিল, এক্সপ্লেন হয়, সেখানে একটা কোশ্চেন ওই বাচ্চার ওটা দিয়ে দিল, ঠিক আছে, যে একটা বাচ্চার প্রেজেন্ট ইনসলিউবল ক্রাই, বারবার হচ্ছে কনভালশন হচ্ছে, হ্যাঁ, তার দেখা গেছে যে মানে
ওই রকম আই যে সেটিং সাইনটা বললাম, দিয়ে বললো হোয়াট আর ইউর পসিবল ডায়াগনোসিস অ্যান্ড এক্সপ্লেন দিস প্যাথোলজি। ঠিক আছে, তোকে পুরো প্যাথোলজিটাকে লাইন দিয়ে বলতে হবে। বোঝা গেছে? আজকে এতটা অবধি তোর সিএনএসের পার্ট হলো, বাকি পার্টটা নেক্সট ক্লাসে হবে, নাহলে একদিনে সব এটা যতটা দিয়েছি সবটা কিন্তু পড়বি, মনে থাকবে?